কি গো, কই গেলে? এদিকে এসে একটু বসো, খাবার তো তৈরি হয়ে গেছে। হ্যাঁ দাও, অনেক খিদে লেগেছে। তা আজ কি কি রান্না করলে? রান্নার মধ্যে তো বেশি কিছু দেখছি না। কি আর করব, ঘরে যা ছিল তাই দিয়েই রান্না করেছি। বেশি কিছু তো ছিল না, এই কিছু মাছ ছিল আর কিছু সবজি ছিল, তাছাড়া আর তো তেমন কিছুই নেই গো। আচ্ছা দাও তাহলে, আগে খেয়ে নি, এরপর দেখি বাজারে গিয়ে কোনো কিছু কিনতে পারি কি না। আমার পকেটেও তো তেমন বেশি টাকা পয়সা নেই, দেখি কি করি। তোমার কোন দিনই বা পকেটে টাকা পয়সা থাকে? ওটা তো তোমার থাকবে না। এর মধ্যে শুনেছো তো, আমার বাবার বাড়ি থেকে নেমন্তন্ন এসেছে। আগামী সপ্তাহে চলো, আমরা যাই ওইখানে। তা তো যেতেই হবে। যখন নিমন্ত্রণ করেছে তাহলে এর মধ্যে কিছু টাকা পয়সাও জোগাড় করতে হবে। দেখি ওখানে গেলেও আরো আবার কিছু খরচাপাতি রয়েছে, শ্বশুর শাশুড়ির জন্যও তো কিছু নিয়ে যেতে হবে। আর তোমাকে এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না, তুমি বরং খেয়ে দিয়ে বের হও, আর দেখো তো কিছু আয় রোজগার হয় কিনা। হলে তো এই কটা দিনই কিছু টাকা পয়সা জমিয়ে আমার বাবা মায়ের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবো। এখন ভালো করে একটু খেয়ে নাও দেখি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খাওয়া শেষ করে রিক্সা নিয়ে বের হচ্ছি। দেখি কিছু যাত্রী পাওয়া যায় কিনা, আর কিছু আয় রোজগার হলে তা দিয়ে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসবো। কি গো, কি রান্না করছো? আজ তো ঘরের মধ্যে তোমার রান্নার গন্ধ ময়ময় করছে। কি আর রান্না করব, এই তো একটু মাংস রান্না করছি, সাথে ডিম আর তরকারি আর মুড়ি ঘন্টও করেছি। তা তুমি আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে? অফিসে তোমার কি আজ কাজকর্ম কম ছিল নাকি? না, কম ছিল না, এমনি মন চাইলো তোমাকে একটু দেখতে, তাই তো চলে আসলাম। আর তুমি তো বলেছিলে তোমার বাবা মা আমাদের নিমন্ত্রণ করেছে, সাথে কিন্তু তোমার ছোট বোনের স্বামীকেও বলেছে। কেন যে তোমার বাবা মা একসাথে তাদের দুই জামাইকে নিমন্ত্রণ করে তা বুঝতে পারি না। এটা তো ভালো খবর। বাবা বাবা অনেক দিন পর আমাদের নিমন্ত্রণ করেছে, তাহলে তো যেতেই হবে। আর তুমি সবসময় আমার ছোট বোনের স্বামীর পিছনে লেগে থাকো কেন? তাদের না হয় এখন একটু অসহায় অবস্থা চলছে, তাই বলে সারাক্ষণ তাদের পেছনে লেগে থাকবে? কি যে বলো না তুমি, কোথায় আমরা? আমাদের কত কিছুই তো রয়েছে, আর তাদের কিছুই নেই। এর মধ্যে তাদের সাথে নিমন্ত্রণে গেলে কি আর আমাদের কোনো সম্মান ঠিক থাকবে বলো তো দেখি? তোমার যত সব আজগুবি কথাবার্তা। এখানে তো আমার ছোট বোন যাচ্ছে, আমাদের দুই বোনকে বাবা মা নিমন্ত্রণ দিয়েছে। তা তোমার আর এইগুলো নিয়ে কথা বলতে হবে না, তুমি বরং জামা কাপড়গুলো কি কি নিয়ে যেতে হবে আমাকে দিয়ে দাও। আমি তোমার ব্যাগগুলো গুছিয়ে রাখবো, আমি আমার ব্যাগটাও গুছিয়ে রাখবো। আর শোনো, বাজার থেকে বাবা মার জন্য কিছু জামা কাপড় নিয়ে নিও, অনেক দিন পর যাচ্ছি, বাবা মাকে কিছু না দিলে হয় বলো? তা তো অবশ্যই নেব। দেখি, আমি একটু বাজারে যাব, তার আগে রান্না শেষ হোক, খুব খিদে পেয়েছে। খেয়ে দিয়ে বাজারে গিয়ে শ্বশুর শাশুড়ির জন্য কিছু জামা কাপড় নিয়ে আসবো। এই ফাঁকে আমার অফিস থেকেও সব কিছু গোছগাছ করে ম্যানেজারকে দায়িত্বগুলো বুঝিয়ে দিয়ে আসি। ওখানে গিয়ে তো আমাদের বেশ কিছুদিন থাকতে হবে। যাই হোক, তুমি রান্না শেষ করো, আমি স্নান করে খেতে আসছি। ওহো রে, খুব জল তেষ্টা পেয়ে গেছে, গরমে প্রাণ অস্থির হয়ে যাচ্ছে তো। এর মধ্যে কোনো যাত্রীও দেখছি না, দেখি একটু জিরিয়ে নি। আজকে সব যাত্রীরা মনে হয় ঘরে বসে আছে, এমন তীব্র রোদে কেউ কি বাইরে বের হবে? তাই মনে হচ্ছে একটাও লোকজন বাইরে নেই। তা তো ঠিকই বলেছ, আজ আবার প্রচন্ড গরম পড়েছে, মনে হচ্ছিল রিক্সা চালাতে চালাতে মাথা ঘুরে পড়েই যাব। থাক, কি আর করা যাবে, আমরা তো নিজেরাই এই পেশা বেছে নিয়েছি, আমাদের তো আর কেউ
জোর করেনি, তাই না? তাছাড়া আগে তো বহু মানুষের অধীনে কাজ করেছি, মজুরি তো ঠিকঠাকভাবে দেয়ই না, তার উপরে গালমন্দ, গায়ে হাত তোলা তো আছেই। এসব কিছু বিবেচনা করলে এখন আমরা বেশ ভালোই আছি। তা তো ঠিকই। আচ্ছা চলো আবার শুরু করি। শুনছো, তোমার মেয়ে আর জামাইদের তো নেমন্তন্ন দিয়েছো, তা তুমি ঠিক করে বলেছো তো? আগামী সপ্তাহেই তো মনে হয় ওরা বাড়িতে আসছে, নাকি গো? হ্যাঁ গো, আমি লোক দিয়ে খবর পাঠিয়ে দিয়েছি। ওরা বলেছে আগামী সপ্তাহেই আসবে। আর এদিকে জামাইরা বেড়াতে আসলে বেশ কিছু ভালো মন্দ তো বাজারও করতে হবে। তা তুমি একা মানুষ, এত কিছু রান্না বান্না করতে পারবে তো, নাকি কাউকে নিয়ে আসবো তোমাকে সাহায্য করতে? তুমি যে কি যে বলো, একা মানুষ কোথায়, আমার দুই মেয়েও তো সাথে আসছে নাকি। আর ওরা থাকলে রান্না বান্না নিয়ে তো কোনো চিন্তাই করতে হয় না। দুই মেয়ে খুব সুন্দর করে সবকিছু রান্না করে ফেলে, আর আমাকে তো ওরা দুজনে মিলে উনুনের কাছে তেমন যেতেই দেয় না। আমার নাকি বয়স হয়েছে, শুধু এই কথা বলে। সেটা তো বটেই, তোমার দুই মেয়ে লক্ষ্মী হয়েছে, কিন্তু জামাই দুইটা কি আর সেই রকম পেয়েছি নাকি? বড় জামাই তো বেশ ভালোই ব্যবসা বাণিজ্য করে, এখন অনেক ভালো অবস্থা, কিন্তু ছোট জামাইটার কেন যে এমন দুরবস্থা সেটা তো বুঝতে পারি না। আর সে তো আমাদের কোনো সাহায্য সহযোগিতাও নেয় না। হ্যাঁ, ঠিকই বলেছ। ছোট জামাই খুব একটা কারোর সাহায্য সহযোগিতা নিতে চায় না। তুমি বরং এক কাজ করো, ওরা যেহেতু আসবে তাহলে বেশ ভালো করে বাজার করে নিয়ে এসো। সবকিছু তো রান্না করে আগে থেকে কিছুটা গুছিয়ে রাখতে হবে। তুমি কি যে বলো, সব কিছু কেন আগের থেকে প্রস্তুত করতে হবে? জামাইরা আসছে, ওদের তো দায়িত্ব রয়েছে শ্বশুর বাড়িতে বাজার করা, শাশুড়ির খবর রাখা, তাই না? তাই বলে সবই কি আগের থেকে আমাকে বাজার করে তাদের জন্য প্রস্তুত রাখতে হবে নাকি? তোমার হয়েছে এত সব আজে বাজে কথা। ওরা শ্বশুর বাড়িতে আসবে, ওদের মন মতো যা চায় খরচ করবে, ইচ্ছা হলে বাজার করবে, আর ইচ্ছা না হলে ওরা করবে না। তাই বলে কি তুমি জোর করে ওদেরকে দিয়ে বাজার করাবে, সেটা কি ভালো দেখায়? তা ভালো দেখায় না, কিন্তু আমি এটাই করব। দুই জামাই কে কি আনে, কে কি ভালো ভালো খাবারের কথা বলে, এটা আমি দেখতে চাই। তোমার মেয়েরা তো লক্ষ্মী, ওদেরকে কিছু সময় একটু তোমার কাছেই রেখো। আমি জামাইদের মধ্যে দেখি কোন জামাই তোমার আর আমার জন্য কতটুকু করে। ঠিক আছে, তোমার যা মন চায় তাই করো, তবে বাজারগুলো কিন্তু ঠিকঠাক মতো আনিও। আচ্ছা, ঠিক মতো করেই আনবো, তোমাকে এটা নিয়ে আর চিন্তা করতে হবে না। তা বাজারে ফর্দটা বাজারের থলিতে দিয়ে দিও, কেমন? ঠিক আছে, তোমাকে আমি একটা ফর্দ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ শোনো, আর দুটো জামাইয়ের জন্যই দুটো যেন পাঞ্জাবি নিয়ে এসো। এর মধ্যে আবার পাঞ্জাবি আনতে হবে কেন? আপাতত রান্না বান্নার জন্য বাজারগুলো যা যা আছে নিয়ে আসি গিয়ে। আর তোমাকে যেটা বলেছি সেটাই করো না বাপু। ওগো শুনছো, এদিকে আসো, বাজারটা ধরো। আসছি, এক্ষুনি আসছি। দাও, আমার হাতে দাও তো, দেখি কি কি এনেছো। আর আমি তোমাকে যা যা আনতে বলেছিলাম সবকিছু মনে করে এনেছো তো? আজ যা গরম, তার মধ্যে খুব একটা যাত্রীও ছিল না, তাও কিছু যাত্রী পাওয়াতে কিছু আয় রোজগার হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছো, আজ প্রচন্ড গরম পড়েছে, একেবারে খুব খারাপ অবস্থা। দেখো ব্যাগ দুটো খুলে,
ঘরের বাজার কিছু এনেছি, সাথে তুমি যা যা আনতে বলেছিলে সেগুলোও আছে। তা বাবা মায়ের জন্য কি নিয়ে এলে? আরে ওই যে খুলেই দেখো না, বাবার জন্য একটা পাঞ্জাবি আর মার জন্য একটা শাড়ি কিনলাম। বাহ, খুব ভালো কাজ করেছে। বাবা পাঞ্জাবিটা দেখে খুব পছন্দ হবে। হ্যাঁ, তা বাবা খুব পছন্দ করবে। আর মার শাড়িটাও খুব একটা খারাপ হয়নি। তাছাড়া এর মধ্যে আমার যা সামর্থ্য তাই দিয়ে এটা নিলাম। আর ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার বাবা মা কখনো দামি কম দামি জিনিস নিয়ে ভাবে না। সে তো আমি জানি, তোমার বাবা মা খুব অমায়িক মানুষ। আমি কিন্তু তোমার সব গুছিয়ে নিয়েছি। বেড়াতে গেলে আমাদের যা যা লাগবে সবকিছুই গোছানো আছে। খুব একটা বেশি জামা কাপড় নিও না কিন্তু, এত ভারী ব্যাগ নিয়ে যেতে এই কাঠ ফাটা রোদে খুব কষ্ট হবে। আর যা যা লাগে আমি কিন্তু শুধু তাই তাই নিয়েছি। আর তোমাকে তা নিয়ে এত ভাবতে হবে না। আজ তো জামাইদের আসার কথা, কই কেউ কি এখনো এলো না নাকি? না গো, এখনো তো তোমার জামাইরা কেউ আসেনি। শুনলাম ওরা রওনা দিয়েছে, তাহলে তো চলেই আসবে। তা আজকে জামাইদের জন্য কি কি রান্না করছো? তোমার দুই জামাই তো আবার দু রকম, তারপরে আবার তাদের জন্য মাছের দো পেঁয়াজা। আর তোমার মেয়েরা যেহেতু খুব শুটকি মাছ পছন্দ করে, তাই সাথে একটু শুটকি মাছও রাখছি। আর তাছাড়া মুরগির মাংস তো রইলো। হ্যাঁ, করো করো, একটু ভালো করে রান্না করে রাখো দেখি। আর দুই জামাইকে আলাদা করে রাখার জন্য ওদের ঘরগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ, তা করেছি। দুটো ঘরই ভালো করে গোছানো আছে। আর ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, বুঝলে? আমি বাইরে গিয়ে দেখি ওরা কত দূর আসলো। তা বাবাজিরা, তোমাদের আসতে কষ্ট হয়নি তো? ঠিকঠাক মতো আসতে পেরেছো তো তোমরা? হ্যাঁ বাবা, আমাদের খুব একটা কষ্ট হয়নি, আমরা ভালো মতোই এসেছি। তোমার তো গাড়ি নেই, তাহলে তুমি কিভাবে ভালো মতো আসলে? নিজের গাড়ি থাকতে হবে এমন কোনো কথা নেই। কেন, বাসে করেই তো ভালো মতো আসা যায়। কি যে বলো, নিজের গাড়ি থাকলে তার তো একটা আলাদা ভাব, আর খুব শান্তি মতো আসাও যায়। বাসে কি আর এত ভিড়ের মধ্যে করে ভালো মতো আসা যায় নাকি? উঠতে বসতে কত ধাক্কা গুঁতো খেতে হয়। তোমার তো আবার গাড়ি নেই, তুমি এই গাড়ির মর্ম বুঝবে কি করে? থাক থাক বাবারা, বেঁচে থাকো। এখন একটু শান্তি করে খেয়ে নাও। তোমরা তো অনেক দূর থেকে যাত্রা করে এলে। না মা, আমরা দুজনই খুব আনন্দ করে বাসে অনেক লোকের সাথে গল্পগুজব করতে করতে চলে আসলাম। মোটেও ক্লান্ত লাগেনি। তাছাড়া রাস্তায় অনেক মজার মজার খাবারও খেয়েছি। তুমি তো আবার ওটাই খাবে, তোমার আবার ওই খাবার খেতে খুব বেশি অভ্যাস আছে কি না? তোমার কি আর ঘরের স্বাস্থ্যকর খাবার পছন্দ হবে নাকি? রাস্তার খাবারই তো তোমার ভালো লাগবে, তাই তো? কেন, কি হয়েছে? আর এটা কেমন কথা? কম বেশি সবাই তো এসব খাবার খায়। রাস্তার খাবার খেলেই মানুষ খুব একটা যে অসুস্থ হয়ে যায় তাও না। হয়েছে হয়েছে, তোমাদের দুজনের মধ্যে এরকম কথা শেষ হবে না। মা, এই গরমে উনুনের কাছে বসে আমাদের সবার জন্য কত কি রান্না করেছে। তাড়াতাড়ি গরম গরম খেতে হবে তো। হ্যাঁ সেটাই, এখন এত পাকা পাকা কথা সেটা বলতে হবে না। জামাই বাবাজিরা তাড়াতাড়ি করে খেয়ে বিশ্রাম করো তোমরা। এরপর গাঁয়ের বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, দেখবে খুব শান্তি লাগবে। ওই যে দেখো না, ঘাটে নৌকা বাঁধা আছে। চলো না, আমরা সবাই নৌকো দিয়ে কিছুক্ষণ ঘুরি। খুব সুন্দর বাতাস বইছে, এই বাতাসে ঘুরতে খুব ভালো লাগবে। হ্যাঁ রে দিদি, তুই ঠিকই বলেছিস। তোর কি মনে আছে আমরা ছোটবেলায় বাবার কাছে কত বায়না করতাম নৌকা দিয়ে ঘোরাতে? ছোটবেলায় সেই স্মৃতিগুলো আজও মনে আছে। আচ্ছা, তোমরা সবাই চলো না, আমরা নৌকা দিয়ে ওই পাশটাতে যাব, তারপর কিছুক্ষণ থেকে আবার চলে আসবো।
আমি তো আর নৌকা চালাতে পারি না, তোমাদেরকে ওপাশে নিয়ে যাব কিভাবে? দাদা, এতে কোনো সমস্যা নেই, আমি নৌকা চালাতে পারি, আপনারা সবাই উঠে পড়ুন। আরে বাপু, তুমি তো দেখছি অনেক কাজেই পটু। এই যেমন রিক্সা চালানো, তারপর নৌকা চালানো, রাস্তার খাবার খাওয়া, মোটা চালের ভাত খাওয়া, তাই না? তা আর কি কি পারো তুমি? আমাকে একবার একটু বলো তো শুনি। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি আরো অনেক কিছুই পারি। নিজের জীবন বাঁচানোর জন্য, নিজের পরিবারকে চালানোর জন্য যা কিছু পারার দরকার সবই আমি পারি। ছোট লোকেরা আর অনেক কিছুই পারবেই বটে। আপনি এটা কি বললেন জামাইবাবু? আপনি আমার স্বামীকে ছোট লোক বললেন? না, আমার স্বামী ছোট লোক নয়, ও অনেক বড় মনের মানুষ। আর ছোট লোক তো আপনি। কি বললে তুমি? তোমার এত বড় সাহস? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বাঁচাও, বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও, আমি তো জলে ডুবে যাচ্ছি। কেন ডুবে যাবেন? আপনি সাঁতরে উঠে পড়ুন নৌকাতে। কি বলছো? আমি তো সাঁতার জানি না। হ্যাঁ দাদা, আপনি একদম ঠিক কথাই বলেছিলেন। ছোট লোকেরা এমন আরো অনেক কিছুই পারে। এই যেমন ধরুন সাঁতার, যেটা আপনি পারেন না। আমি তো বলেছিলাম ছোট লোকেরা জীবনে বাঁচার জন্য আরো অনেক কিছুই করতে পারে। দেখলেন আমি কেমন সাঁতার পারি? আপনার মতো মানুষদের জীবন বাঁচাতে সেটাও পারি। তুমি ভাই আমাকে আর লজ্জা দিও না। আমি খুবই দুঃখিত তোমাকে কষ্ট দিয়ে কথা বলার জন্য। আমি আজকে সত্যি সত্যি বুঝতে পেরেছি অহংকার, দম্ভ, ক্ষমতা বলে মানুষের আসলে কিছুই নেই। সকল ক্ষমতার অধিকারী একমাত্র সৃষ্টিকর্তা। আর মানুষ যেহেতু তার সব থেকে প্রিয় সৃষ্টি, তাই আমাদের উচিত একজন মানুষ আর একজন মানুষকে সম্মান করা। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। এসব কি বলছেন দাদা? আপনি তো বয়সে আর সম্পর্কে আমার থেকে বড়। আমার কাছে ক্ষমা চাওয়ার কিছুই নেই। তবে আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। বিনয়, ওই বিনয়, কোথায় গেলি রে? তোকে কখন থেকে ডাকাডাকি করছি, তোর খোঁজই তো পাচ্ছি না। কোথায় থাকিস বিনয়? ওই বিনয়। বাবু, আমি তো খানি আছি, আপনার জামা কাপড়গুলো সাজিয়ে রাখছিলাম। বলেন কি কাজ? কেন ডাকছেন আমাকে? তোকে যে কাল একটা কাজ দিয়েছিলাম, সুমিতের জমিটা আমার নামে করে দিতে, তুই কি সুমিতের কাছ থেকে গিয়ে সেটা করে এনেছিস? তুই সুমিতের সাথে কথা বলেছিস? সুমিত যে টাকা নিয়েছিল আমার কাছ থেকে, এখনো তো তার কোনো পাত্তা দিচ্ছে না। ও তো টাকা ফেরত দেওয়ার নামই করছে না, আর মনে হচ্ছে না ও ফেরত দিতে পারবে বলে। হ্যাঁ, সুমিতের কাছে তো গিয়েছিলাম, আপনার কথা জানিয়েছি, টাকাগুলো ফেরত দিতে বলেছি তো। সময় মতো টাকা ফেরত না দেওয়াতে এখন তো সুদে আসলে অনেক টাকা হয়েছে। সুমিতের হাতে টাকা নেই, সে আমাকে এখন টাকা দিতে পারবে না বললো বাবু। টাকা নেওয়ার সময় তো কাকুতি মিনতি করলো, টাকা নাকি সময় মতো পৌঁছে দিয়ে যাবে, আর এতদিন হয়ে গেল এখনো টাকা দিতে পারছে না। এখন যা, তুই সুমিতের কাছে গিয়ে খবরটা বলে আয় যে সে যদি আমাকে 4 দিনের মধ্যে টাকা দিতে না পারে, তাহলে জমিটা আমার হয়ে যাবে। কিন্তু বাবু, গতকালই তো সুমিতের কাছে গেছিলাম। তোকে যা বলছি তুই তাই কর। তোকে তো এখনই যেতে বলছি, তুই এখনই যাবি সুমিতের বাড়ি। তাড়াতাড়ি যা, গিয়ে টাকা নিয়ে আয়, না হলে জমিটা। আজ্ঞে বাবু, আমি এক্ষুনি যাচ্ছি সুমিতের বাড়ি। বুড়োর যেন সব টাকা এক্ষুনি চাই। টাকার জন্য কেমন অস্থির হয়ে গেছে দেখো। কি রে, তুই বিড়বিড় করে কিছু বলছিস মনে হলো? কই বাবু, না তো, আমি তো কিছুই বলিনি। সুমিত, ও সুমিত, ঘরে আছো নাকি? বাইরে আসো, তোমার সাথে কথা আছে, মহাজন আমাকে পাঠিয়েছে। ও বিনয়দা, হ্যাঁ বিনয়দা, বলো, ডাকছো কেন? এত অস্থির হয়ে গেছো কেন গো? তুমি যে 1 বছর আগে মহাজনের কাছ থেকে টাকা নিয়েছিলে, সে টাকা এখনো শোধ দিচ্ছ না কেন? কি করব দাদা, এবছর তো ফসল ভালো হলো না,
এত খাটনি করলাম, কিন্তু ঠিক মতো বৃষ্টি হলো না, ফসলটাও ভালো হলো না গো। তা নয় তো টাকাগুলো সব দিয়ে দিতাম। তা তোমার ফসল খারাপ হোক আর ভালো হোক, মহাজনের টাকার জন্য অস্থির হয়ে আছেন। উনি তো তার টাকা চাচ্ছেন, টাকা না নিয়ে আমাকে যেতে না করেছেন। এখন আমি কি করি বলো তো? বিনয়দা, তুমি গিয়ে মহাজনকে বলো না আমার আর কিছুদিন সময় দিতে, আমি সব টাকা ফেরত দিয়ে দেবো গো। না না, তা হবে না, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, এখন আর তোমাকে সময় দেওয়া যাবে না। আমাকে সময় না দিলে তো আমি টাকা ফেরত দিতে পারবো না। বললাম না, এবার তো ফসল ভালো হয়নি, আমি কোথার থেকে টাকা পাবো বলো? তুমি যদি টাকা পয়সা দিতে না পারো, তাহলে তো তোমার জমিটা মহাজন নিয়ে নেবে। জমি নেবে কেন? আমি তো তার কাছ থেকে শুধু টাকা নিয়েছি, আমি তাকে টাকা ফেরত দিয়ে দেব। এখানে জমির কথা আসছে কেন বিনয়দা? তা তো অনেক দিন হয়ে গেল, তুমি তো টাকা দিতে পারছো না, তাই মহাজন তোমাকে এবার আর সময় দেবে না, তোমার জমি নিয়ে নেবে। মহাজন এই কাজটা করতে পারেন না, উনি আমার কাছ থেকে আমার জমি কিভাবে নিতে পারেন? তুমি মহাজনকে চেনো তো, উনি অনেক বাজে মানুষ। ওনার কাছ থেকে কেউ একবার টাকা ধার যে নিয়েছে আর সময় মতো ফেরত দিতে যদি না পেরেছে, তার জমি কেড়ে নেয়। এ কেমন মহাজন? উনি আমাদের জমি নিয়ে নেবেন, টাকা দিয়েছেন, টাকা ফেরত নেবেন। কিভাবে আমার জমি নেবেন? ভালোই ভালোই তুমি যদি টাকা ফেরত দিতে না পারো, তাহলে তুমি তোমার জমি রাখতে পারবে না গো, তোমার জমি মহাজন নিয়ে নেবেই। তাই বলছি, কারো কাছ থেকে ধার করে হলেও টাকা ফেরত দিয়ে দাও। কিভাবে আমার জমি নেবেন? তুমি টাকা নেওয়ার সময় একটা সাদা দলিলে টিপসই দিয়েছো, ওইখানেই লেখা আছে সময় মতো টাকা ফেরত দিতে না পারলে জমি মহাজনের হয়ে যাবে। হায় হায় হায়, এ কেমন অবিচার! কেন মহাজন এমন অন্যায় করবেন আমার সাথে? হায় হায়, আমার কাজ তোমাকে সাবধান করা, আমি তোমাকে সাবধান করে গেলুম, এখন বাকিটা তোমার মর্জি, কি করবে। ওগো, কি হয়েছে? তুমি কার সাথে ঝগড়া করলে গো এত জোরে জোরে? বিনয়দা এসেছিল, সে আমাকে ভয় দেখিয়ে গেল। কিসের ভয়? মহাজনের কাছ থেকে যে টাকা নিয়েছিলাম, সে টাকা ফেরত দিতে না পারলে মহাজন আমাদের জমি নিয়ে নেবেন। মহাজন কেন জমি নেবে? তুমি তো মহাজনের কাছে জমি তো বিক্রি করোনি, তুমি তো শুধু টাকা ধার নিয়েছিলে। আমিও বিনয়দাকে সেটাই তো বললাম, কিন্তু এবারের ফসল খারাপ হওয়াতে টাকা ফেরত দিতে পারছি না। কি যে করি, কোথার থেকে এত টাকা জোগাড় করি এখন কিছুই বুঝতে পারছি না গো। এটা তো বড্ড ঝামেলার ব্যাপার হলো। মহাজন এতটা খারাপ মানুষ? একদিকে লোক দেখানোর উপকার করে আর অন্যদিকে সব ছিনিয়ে নেয়। হ্যাঁ, ঠিকই বলছো, এখন তো আমাদের টাকা জোগাড় করতে হবে, খারাপ মহাজনের হাত থেকে আমার জমিটা রক্ষা করতেই হবে গো। আমাদের এই গরুটা কি তুমি বিক্রি করে দেবে? গরুটা বিক্রি করলেও তো কিছু টাকা আসবে, বরং সেটাতে জমিটা রক্ষা পাবে। কি বলো তুমি? গরু বিক্রি করলে জমিতে তো চাষ দিতেই পারবো না, তখন কি হবে? আগে তো তুমি জমি রক্ষা করো, জমিটা থাকলে কোনো না কোনো ভাবে ভালো ফসল ফলিয়ে বিক্রি করে আবার গরু কেনা যাবে। তাই তো। আচ্ছা, একটু ভেবে দেখি কি করলে ভালো হয়, এখন মাথা কাজ করছে না। যাই, স্নানটা করে আসি। কিরে বিনয়, তোকে যে পাঠালাম টাকা আনতে, তা টাকা আনতে পেরেছিস না সুমিত তোকে খালি হাতে পাঠিয়ে দিলে? না বাবু, আনতে পারিনি তো, লোকটা অনেক চতুর, বলে কিনা তাকে সময় দিতে, সময় পেলে টাকা শোধ দেবে। তোর কি মাথা খারাপ? তাকে অনেক সময় দিয়েছি, আর সময় দেওয়া যাবে না। তাহলে কি করবেন বাবু? সে তো এখন টাকা দিচ্ছে না। দেখাচ্ছি, তাকে মজা দেখাচ্ছি, দাঁড়া। এবারের মতো সুমিতকে কিছু সময় দেবেন বাবু, দেখবেন আপনার সমস্ত টাকা শোধ করে দেবে মনে হয়। অনেক সময় দিয়েছি, আর না। বেটার অনেক সাহস বেড়ে গেছে দেখছি, বেটাকে উচিত শিক্ষা দিতে হবে। এত কঠোর হবেন না বাবু। তুই তো আমাকে চিনিস, তাহলে তুই সুমিতের চামচাগিরি করছিস কেন? আমাকে মাফ করে দেন বাবু, আমি আর কিছু বলবো না। এই যে আমার কাছে খুব ভালো ধান রয়েছে, কারোর লাগলে নিতে পারেন, প্রতি মণ 200 টাকা করে, দেখে যান, পছন্দ হলে নিয়ে যান।
তা তুমি এত ধান বিক্রি করছো কেন গো? সামনে তো ফসলের সময়, তখন তো বীজের জন্য এই ধানগুলো লাগবে। কি করব দাদা, মহাজনের কাছে অনেক টাকা ধার করে ফেলেছি। সুদে আসলে সব টাকা শোধ করতে হবে। মহাজন তো অনেক খারাপ মানুষ, সময় মতো টাকা ফেরত দিতে না পারলে উনি আবার আমার জমিটাই নিয়ে নেবেন। তা ঠিকই বলেছ। এই তো সেদিন আমাদের লতা কিছু টাকা ধার নিয়েছিল, ঠিক মতো শোধ করতে পারেনি বলে তার জমিটা মহাজন নিয়ে নিল। আহারে! হ্যাঁ দাদা, আমিও শুনেছি। তা তোমার এখানে কত বস্তা ধান রয়েছে? আমার তো জমি আছে বেশ অনেকগুলোই, আমার তো অনেকটাই ধান লাগবে। এখানে 6 বস্তা রয়েছে দাদা, আপনার যা লাগে আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু আমাকে প্রতি বস্তা 200 টাকা করেই দিতে হবে। আমার তো সব মিলিয়ে 8 বস্তা ধান লাগবে। ঠিক আছে, তোমার এখানে 6 বস্তা রয়েছে, আমি তাহলে 6 বস্তাই নিয়ে নিচ্ছি, কিন্তু তুমি কিছু কম রাখো। তা পারবো না দাদা, আপনাকে তো বললামই আমি অনেক টাকা ধার করে ফেলেছি, আমাকে সব টাকা শোধ করতে হবে। এই জন্য আমাকে 6 বস্তার জন্য 1200 টাকাই দিতে হবে, সেটাই দেবেন, কম দেবেন না দয়া করে। আচ্ছা ঠিক আছে, তাই দেব, কিন্তু এখন আমার কাছে সব মিলিয়ে 1000 টাকা রয়েছে। তুমি সন্ধ্যায় আমার বাড়িতে এসো, বাকি 200 টাকা আমি তোমাকে বাড়ির থেকে দিয়ে দেব। তাহলে এই নিন, এখানে 6 বস্তা আছে, 6 বস্তাই নিয়ে যান। আমি তাহলে সন্ধ্যায় আপনার বাড়িতে আসব। আপনি কিন্তু তখন না করবেন না, আমার কিন্তু টাকার খুব দরকার। এই নাও, এখানে 1000 টাকা আছে, গুনে নাও। আর তুমি চিন্তা করো না, বাকিটা বাড়ির থেকে নিয়ে নিও। ঠিক আছে দাদা, আপনি তাহলে বস্তাগুলো এখান থেকে একটা রিক্সা ডেকে তুলে নিয়ে চলে যান। আমি বরং এখন মহাজনের বাড়ি যাই, টাকাগুলো দিয়ে আসি। বাবু, বাবু, আমি সুমিত, আপনি বাড়িতে আছেন? বাবু, ও বাবু। কে রে? আমার বাড়ির বাইরে কে এভাবে গরুর মতো চেঁচাচ্ছে? এত বড় সাহস কার এমন চিল্লামিল্লি করে? বাবু, আমি সুমিত, আপনি আমার বাড়িতে বিনয়দাকে পাঠিয়েছিলেন টাকার জন্য। তা তুই খালি হাতে এসেছিস নাকি টাকা নিয়ে এসেছিস? খালি হাতে আসলে তুই এখনই ফেরত চলে যা, যেখান থেকে পারিস টাকা নিয়ে আয় আমার কাছে। না না বাবু, আমি আজ খালি হাতে আসিনি, আমি টাকা নিয়েই এসেছি। তা বল, কত টাকা নিয়ে এসেছিস? তোর তো অনেক টাকা হয়ে গেছে, তুই সব টাকা শোধ দিয়ে যাবি বললি, এখনো তো দিলি না, কেন রে? বাবু, আমি আমার খাবারের ধানগুলো বিক্রি করে দিয়েছি, বাড়িতে কোনো খাবার নেই, সব বিক্রি করে এই যে আপনার জন্য 1000 টাকা নিয়ে এসেছি। তোর কাছে তো সব মিলিয়ে সুদে আসলে 2000 টাকা হয়েছে, এখন এই 1000 টাকা দিয়ে কি হবে? আরো টাকা বাকি থেকে গেল যে। এবারের মতো বাবু 1000 টাকা রাখুন, সামনে ফসল হলেই আমি আপনাকে বাকি টাকা শোধ করে দেব। আমি যে তোকে সময় দিতে পারবো না, অনেক সময় দিয়ে দিয়েছি, তুই আমার সব টাকা শোধ করে দে, তা না হলে তোর জমিটা আমাকে দিয়ে দে। বাবু, আপনি এ কেমন অন্যায় কথা বলছেন? আমি তো আপনাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি আর বাকি টাকা শোধ করে দেব, আমি তো আপনার টাকা মেরে দিচ্ছি না। তাহলে কেন আপনি আমার জমি নিয়ে নেবেন? কথা মতো টাকা ফেরত দিতে পারিস না, আর মুখে মুখে এত বড় কথা, তোর তো সাহস কম না দেখছি। আমি তর্ক করলাম কোথায় বাবু? আমি আপনার কাছে কিছু সময় চাচ্ছি, আপনি দয়া করে আমাকে কিছু সময় দিন, আমি আপনার সমস্ত টাকা শোধ করে দেব, কথা দিলাম। বাবু, সুমিত আপনাকে কিছু টাকা তো দিচ্ছে, আপাতত আপনি এই রাখেন আর তাকে কিছুদিন সময় দেন, যদি আপনার আজ্ঞা হয় তো। তুই কি আমার লোক নাকি সুমিতের লোক? তুই আমার মুখের ওপর কথা বলার সাহস কিভাবে পাস রে? ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন আপনি। বাবু, আমি আপনার পায়ে পড়ি, আমাকে মেরে ফেলবেন না, আমাকে আমার এই জমিটায় চাষ করতে দিন, আমি আপনার টাকা শোধ করে দেব বাবু, দয়া করুন বাবু। ঠিক আছে, এবারের মতো তোদের রক্ষা করলাম, এখনকার মতো তোকে সময় দিলাম, তুই যদি এবার পুরো টাকা শোধ দিতে না পারিস তাহলে তোর জমি আমি নিয়ে নেব, কিন্তু তুই কিছু বলতে পারবি না তখন। এবার ফসল পেলেই আমি সব বিক্রি করে আপনার টাকা আগে শোধ করব, আপনি দেখবেন। হ্যাঁ গো,
তুমি যে মহাজনের বাড়ি গেছিলে তা মহাজন কি বলেছে? হ্যাঁ, গিয়েছিলাম। মহাজনকে 1,000 টাকা দিয়ে আসলাম, আর বাকি টাকা শোধ করার জন্য সময় নিয়েও আসলাম গো। তা তুমি এত কম সময় টাকা কোথায় পেলে? কার কাছ থেকে জোগাড় করলে? তোমাকে একটা কথা বলবো, কথাটা তোমায় বলা হয়নি, তুমি রাগ করো না। তোমাকে আমি না বলে আমাদের যে খাবার ধানগুলো ছিল সেগুলো সব বিক্রি করে দিয়েছি। তুমি আমাকে বললে আমি কি না করতাম? আমাদের এখন খুব খারাপ দিন যাচ্ছে, এখন তো কিছু বিক্রি করে ধার শোধ করতে হবে। মনে করলাম তুমি অনেক কষ্ট পাবে, তুমি হয়তো বিক্রি করতে না করবে, এই জন্য তোমাকে না বলেই বিক্রি করে দিলাম গো। তুমি এত চিন্তা করো না তো, আমি বরং কিছু কাজ করে আমাদের ঠিক খাবারের ব্যবস্থা করে ফেলবো। তুমি জমির দিকেই মনোযোগ দাও। আমি তো কিছু সেলাইয়ের কাজ পারি, এগুলো করে কিছু টাকা তোমাকে দিয়ে সাহায্য করতে পারবো। আমার অনেক খিদে পেয়েছে, কিছু কি রান্না করেছো? দাও না গো, কিছু খাই। তুমি যাও, কল থেকে গিয়ে মুখ হাত পা ধুয়ে এসো তো, আমি তোমার জন্য খাবার প্রস্তুত করছি। আচ্ছা, আমার গামছাটা দাও, আমি গিয়ে মুখ হাত পা ধুয়ে আসি। আমাকে তো তুমি সব খাবার দিয়ে দিচ্ছ, তোমার জন্য কিছু রাখছো তো? হ্যাঁ গো, আছে, আমার জন্যও খাবার আছে। তুমি এখন চুপ করে খাও তো, আমি একটু পরে খাবো। তা খাবার পরে না খেয়ে চলো না একসাথে খেয়ে ফেলি। নাও তোমার থালা নাও, আর তুমি আমার এখান থেকেও কিছু ভাত নাও। ঠিক আছে, দাও, আমাকে একটু অল্প করেই দিও। হ্যাঁ গো, কাল আমাকে মনে করিয়ে দিও, জনি দাদার বাড়িতে যেতে হবে, তার কাছে 200 টাকা পাই। তা তুমি তার কাছ থেকে কিসের টাকা পাও? ওই যে ধানগুলো তো জনি দাদাই নিয়েছেন, আর বলেছেন সন্ধ্যায় তার বাড়ি গিয়ে বাকি টাকা নিয়ে আসতে। তা দেখি কাল একবার গিয়ে নিয়ে আসবো। তোমাকে কতবার বলেছি কারোর কাছে পাওনা থাকলে সময় মতো করে নিয়ে আসতে, তুমি তো আমার কোনো কথাই শোনো না। এদিকে দেখো, মহাজন তার পাওনা নেওয়ার জন্য কিভাবে আমাদের তাড়া দেয়। কি করব বলো, এত চিন্তায় থাকি, তাই মাথায় কোনো কিছু ঠিকঠাক ভাবে মনে রাখতেই পারছি না। আর তোমার ভুলো মন নিয়ে থাকতে হবে না, ঠিক আছে? কাল বরং আমি তোমাকে মনে করিয়ে দেবো, বিকালে কিছু পিঠে বানাবো তোমার জন্য। আহা, শুনে আমার মন ভরে গেল। আমার লক্ষ্মী বউ, তোমাকে অনেক ধন্যবাদ।